আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে তরলের যে পার্টটুকু ছিল সেই পার্টের কিছু টপিক, যেমন কৈশিকতা, তারপরে পানির স্পর্শকোণ, পানির আরোহণ, পানির অবনমন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো চলো কৈশিকতা টপিকটা দিয়ে আমরা শুরু করি। তো কৈশিকতা বোঝার আগে আমাদের একটা জিনিস জানা উচিত যে কৈশিক নল বলতে আমরা কি বুঝি। তো কৈশিক নলের সংজ্ঞাটা কি? খুব সরু ছিদ্র বিশিষ্ট সুষম নলকে কি বলে? কৈশিক নল বলে। আর কৈশিকতা জিনিসটা কি? কৈশিকতা বলতে কৈশিক নলে তরলের উঠানামা সংক্রান্ত ঘটনা বোঝে। তরলের উঠানামা সংক্রান্ত ঘটনা বলতে তোমরা কি বুঝলা? যে ধরো যে একটা পাত্রে এই পরিমাণ, এই লেয়ার পর্যন্ত কিছু পরিমাণ তরল ছিল। তো এই তরলের মধ্যে যদি তুমি একটা কৈশিক নল ঢোকাও, তাহলে তুমি দেখবা যে কৈশিক নলে যে পানির উচ্চতা, এটা তরলে আগে থেকে যে পানির উচ্চতা ছিল তার চেয়ে কিছু পরিমাণ বেশি হইতে পারে, বা তার চেয়ে কিছু কিছু পরিমাণ কমও হইতে পারে। তো এই যে উচ্চতার ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হওয়ার ঘটনাকেই আমরা কি বলছি? কৈশিকতা। তো এই জিনিসগুলো কেন হয়, কি জন্য হয়, এই কারণগুলো নিয়েই আমরা এই ক্লাসে ব্যাখ্যা করব। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্পর্শকোণ। তো স্পর্শকোণ বলতে আমরা কি বুঝি? ধরো তুমি কিছু তরলে, একটা তরলে একটা বস্তু খাড়াভাবে ডুবাই দিলা বা সংস্পর্শে রাখলা। তাহলে এই ঘটনা যদি ঘটাও, তাহলে তুমি দেখতে পাবা যে এই যে কঠিন বস্তু যে একটা ডুবাইলা, এই কঠিন বস্তুর সাথে তরলের সংযোগ যেখানে হয়, সে সংযোগ স্থলে দেখবা এরকম ভাবে বাঁকা হয়ে যায়, হয় এরকম অবতল হয়, না হয় কি হয়, এরকম উত্তল হয়। তো এই অবতল এবং উত্তল হওয়ার কারণটা কি? তো আমরা এর আগে দুই ধরনের বল পড়েছিলাম না? দুই ধরনের বল বলতে কি, একটা হলো সৌরশক্তি বল, সৌরশক্তি বল, আর আরেকটা কি পড়েছিলাম? আসঞ্জন বল, নাকি? আসঞ্জন, আসঞ্জন বল। তো সৌরশক্তি বল বলতে আমরা কি বুঝি? যে একই পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, তাকে আমরা কি বলছি? সৌরশক্তি বল। অর্থাৎ এখানে পানি, অর্থাৎ তরল এক ধরনের পদার্থ, আর যেই বস্তুকে ডুবাইছে, ধরো যে একটা কঠিন বস্তু, এই কঠিন বস্তু এক ধরনের পদার্থ। তাহলে শুধুমাত্র তরলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই বলকে আমরা কি বলছি? সৌরশক্তি বল। ঠিক আছে? আর ভিন্ন জাতীয় পদার্থের মধ্যে, অর্থাৎ ভিন্ন দুইটি পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, ধরো যে এই যে কঠিন পদার্থ, এটা হলো কঠিন পদার্থের পৃষ্ঠ, ধরো, আর পানি। তো এই দুই পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, এই বলকে আমরা কি বলছি? আসঞ্জন বল। তাহলে পানি এরকম, এই যে এরকম বক্ররেখা বা বাঁকা হয়ে যায় কেন পানির পৃষ্ঠটা, এটা জানতে হলে আমাদের সৌরশক্তি বল আর আসঞ্জন বলের ব্যাপারটা বিবেচনা করতে হবে। কেন? ধরো এই যে এই ক্ষেত্রে যে অবতল হয় কখন? যখন সৌরশক্তি বল, অর্থাৎ পদার্থের না, পানির বা তরলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বলছি আমরা সৌরশক্তি বল। এই সৌরশক্তি বলের মান আসঞ্জন বলের চেয়ে কম হয়। আসঞ্জন বল কি? এই যে কঠিন পদার্থের পানির মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ কঠিন পদার্থের পানির মধ্যে যে ইন্টারাকশন বা আকর্ষণ বল, এই বলের মানটা সৌরশক্তি পানির অণুগুলোর আকর্ষণ বলের চেয়ে বেশি হয়। যার কারণে কি, এই 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 কঠিন পদার্থের পৃষ্ঠ পানিকে বেশি বলে কি, তার নিচের দিকে টানবে। এই টানার কারণে কি হয়, এরকম একটা বক্রতল পাওয়া যায়। বোঝা গেল? আর এরকম অবতল তল কখন হয়? অবতল হয় যখন, আচ্ছা এই ক্ষেত্রে তাহলে কি বলা যায়? সমশক্তি, না সরি, আসঞ্জন বল সমশক্তি বলের চেয়ে বেশি। আর এটা কখন হয়? এটা হয় যখন সমশক্তি আর আসঞ্জন, সমশক্তি বলের মানটা আসঞ্জন বলের চেয়ে বেশি হয়। অর্থাৎ তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তরল আর কঠিন পদার্থের মধ্যে আকর্ষণ বলের চেয়ে যখন বেশি হবে, তখন এই এই কঠিন পদার্থ এবং তরলের সংযোগ স্থলে এরকম একটা বক্ররেখা পাবো, অর্থাৎ উত্তল একটা বক্ররেখা পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে এখন স্পর্শকোণ কাকে বলে? স্পর্শকোণ হলো এই যে বক্রতল যে পাওয়া গেল, এই বক্রতল বরাবর যদি একটা স্পর্শক আমি আঁকি, হবে একটা স্পর্শক আঁকলাম, এদিকে একটা স্পর্শক আঁকলাম, এখানে কি একটা স্পর্শক আঁকলাম, নাকি? তাহলে এই যে বক্রতল বরাবর যে একটা স্পর্শক আঁকলাম, আমরা কি জানি যে স্পর্শক বরাবর এই টেনশন ফোর্স ক্রিয়া করে না? টি, নাকি? টি ক্রিয়া করে। তো এই যে টেনশন ফোর্স যেই বরাবর ক্রিয়া করে, অর্থাৎ যে স্পর্শক বরাবর, এই স্পর্শক এবং তরল যেই পদার্থের সাথে সংস্পর্শে আছে, সেই বস্তুর পৃষ্ঠের মধ্যে যে কোণ, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি? স্পর্শকোণ। বোঝা গেল? এটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেল হলো এটা, আর এই অবতল যখন হয় তখন এই অ্যাঙ্গেলটা হলো এইটা। তাহলে দেখো, এই অ্যাঙ্গেলের মান ছোট, এই অ্যাঙ্গেলের মান বড় না?
এক্ষেত্রে স্পর্শকোণ দুই ধরনের হয়, একটা হলো সূক্ষ্ম স্পর্শকোণ। সূক্ষ্ম স্পর্শকোণ, সূক্ষ্ম স্পর্শকোণ বলতে কি বুঝি, এটা এই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। বোঝা গেল? আর আরেকটা কি পাই আমরা? আরেকটা পাই হলো স্থূল স্পর্শকোণ। স্পর্শকোণ এটা কি হবে? থিটাটা হবে 90 ডিগ্রির চেয়ে বেশি। বোঝা গেল? এটাকে ইংরেজিতে বলে অ্যাকিউট অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, আর এটাকে বলে অবটিউজ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে সূক্ষ্ম স্পর্শকোণ আর স্থূল স্পর্শকোণের মধ্যে কিছু কিছু পার্থক্য দেখবো আমরা। তাহলে একটা দেখলাম যে কি, সূক্ষ্ম স্পর্শকোণ কখন হয়? যখন সমশক্তি বলের মান আসঞ্জন বলের চেয়ে কম হয়, অর্থাৎ আসঞ্জন বলের মান যখন বেশি হয় তখন এই কোণটা সূক্ষ্মকোণ হয়। তো এখানে আরেকটা জিনিস বলা যায় না, যেখানে বলা যায় যে কঠিন পদার্থের যে ঘনত্ব, সেই ঘনত্বটা তরল পদার্থের ঘনত্বের চেয়ে বেশি হয়, যার কারণে কি হয়, এই আসঞ্জন বলের মানটা বেশি হয়। তাহলে এখানে কি বলা যায় যে কঠিন পদার্থের ঘনত্ব ইজ গ্রেটার দেন কি, তরলের ঘনত্ব। বোঝা গেল? তাহলে এখানে কি হবে, এর উল্টোটা হবে। এখানে কি হবে, তরলের ঘনত্ব, তরলের ডেনসিটি ডি দিয়ে লিখলাম, ডেনসিটি ইজ গ্রেটার দেন কি, কঠিন ডেনসিটি, এটাকে ডি দিয়ে লিখলাম। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল? তাহলে স্পর্শকোণ আর সূক্ষ্মকোণের জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। এখন এই দুইটা জিনিস ঘটার আরো কিছু কারণ পাওয়া যায়, মানে সরি কারণ বলছি, ফলাফল পাওয়া যায়। ফলাফলটা কি, যখন দেখা গেছে যে এই সব তরল এই কঠিন পৃষ্ঠকে ভিজাইতে পারে, অর্থাৎ এদের তরলের সংস্পর্শে লাগলে এই কঠিন পদার্থটা ভিজে যাবে, সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয় সূক্ষ্মকোণ। অর্থাৎ এই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমরা কি বলতে পারি, তাহলে এটা একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট হলো, এই ক্ষেত্রে কঠিন পদার্থ তরল দ্বারা ভিজে যাবে। তরল দ্বারা ভিজে যাবে কখন ভিজবে, যখন অ্যাঙ্গেলটা হবে আমার সূক্ষ্মকোণ। আর এই ক্ষেত্রে কি বলা যায় যে ভিজবে না। তাহলে এখন সব ক্লিয়ার, জিনিসগুলো বোঝা গেল? এটা যদি উদাহরণ দিই, তাহলে উদাহরণে বলা যায় যে পানি কাঁচকে ভিজায়, অর্থাৎ পানি আর কাঁচের পৃষ্ঠের মধ্যে এই অ্যাঙ্গেলটা কত হবে, সূক্ষ্মকোণ হবে। আর পারদ আর কাঁচের মধ্যে যদি ধরি, তাহলে পারদের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি। তার মানে কি, পারদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল অর্থাৎ সঙ্গশক্তি বল, সেটা আসঞ্জন বলের মানের চেয়ে বেশি হয়। তাহলে এটা স্থূলকোণ হয়। আর স্থূলকোণ হলে কি হবে, জিনিসটা ভিজবে না, অর্থাৎ পারদ কাঁচকে ভিজাইতে পারে না। বোঝা গেল? আর আরেকটা জিনিস লিখে রাখতে পারো যে পানি পানি এবং কাঁচ এদের মধ্যে স্পর্শকোণ হলো 4 ডিগ্রি, সরি 4 ডিগ্রি। কিন্তু যদি আমি বলি যে বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাঁচের ভিতরকার স্পর্শকোণ, তাহলে সেটা শূন্য হয়। এই জিনিসটা নোট করে রাখতে পারো। তাহলে এই ছিল আমাদের স্পর্শকোণ। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পানির আহরণ ও অবনমন। এই যে এখানে যে দেখেছিলাম যে পানি কিছু পরিমাণ উপরে উঠে যায় আর কিছু পরিমাণ নিচে নেমে যায়, এই জিনিস দুইটা কেন হয় এটা দেখব। ঠিক আছে, তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্পর্শকোণের উপর নির্ভর করে কৈশিক নলে পানির আহরণের ঘটনা। অর্থাৎ পানি এই যে উপরে উঠে যায়, এই উপরে ওঠার কারণটা ব্যাখ্যা করব আমরা এখানে। ঠিক আছে, আর কতটুকু উচ্চতায় উঠে এটাও আমরা ব্যাখ্যা করব। পৃষ্ঠটান কত হলে কত উচ্চতায় উঠবে, এই জিনিসগুলো আমরা দেখব। তো চলো দেরি না করে শুরু করি। তো আমরা পৃষ্ঠটান অধ্যায়ে কি দেখেছিলাম যে পানি, ধরো এটা একটা পানির ফ্ল্যাট সারফেস, মানে এটা ফ্ল্যাট সারফেস। তো পানির সারফেস বরাবর কি করে, সর্বদা একটা টান বল ক্রিয়া করে, যে টান বলের নাম কি, পৃষ্ঠটান। পৃষ্ঠ টান, বোঝা গেল, পৃষ্ঠটান টি। তো ধরো এই ফ্ল্যাট সারফেসকে তুমি ফোর্স প্রয়োগ করে এইভাবে বাঁকাই দিল, পৃষ্ঠটান কি করে, পানির সারফেসের ক্ষেত্রফল কি করে,
সর্বদা কমাইতে চায়, অর্থাৎ সর্বনিম্ন রাখে বা কম রাখতে চেষ্টা করে। তো যখন তুমি এই পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়াই দিবা তখন কি হয়, তখন এই যে বক্ররেখা তৈরি হলো, এই বক্ররেখার স্পর্শক বরাবর কি করবে, টেনশন ফোর্স ক্রিয়া করবে, না সরি টেনশন ফোর্স বলছি, পৃষ্ঠটান ক্রিয়া করবে, বোঝা গেল, পৃষ্ঠটান ক্রিয়া করবে এই হবে স্পর্শক বরাবর। তাহলে এই যে পৃষ্ঠটান যেখানে ক্রিয়া করছে, এই ক্রিয়া করে কি করতে চাইবে, এই জিনিসটাকে আবার ফ্ল্যাট আনতে চাইবে, অর্থাৎ এরিয়াটা কমাইতে চাইবে নাকি, এই বরাবর টি প্রয়োগ করছে। তো যখন এই ক্যাপিলারি টিউবকে আমি পানির মধ্যে ডুবাবো, অর্থাৎ ধরো এটা একটা কাঁচের ক্যাপিলারি টিউব আর এটা হলো পানি, তাহলে আমরা কি দেখেছি যে সরি, এই কাঁচের টিউবকে যখন আমি পানির মধ্যে ডুবাবো, তাহলে যখন আমি ডুবাবো তখন কি থাকবে, জিনিসটা এরকম থাকবে না, এই এরকম থাকবে, মানে একই লেভেলে থাকবে, কিন্তু একটু কার্ভ থাকবে। তো কার্ভ থাকার কারণ কি, কারণ কাঁচ আর পানির মধ্যে যে আকর্ষণ বল, সেটা পানি আর পানির মধ্যে যে আকর্ষণ বল তার চেয়ে বেশি, যার কারণে কি এই ধার বরাবর, অর্থাৎ যেই জায়গাটুকুতে স্পর্শ করেছে কাঁচের সাথে পানি, সেখানে একটু পরিমাণ উঠে যাবে নাকি, এটা হলো আসঞ্জন বল বেশি হওয়ার কারণে। এটুক তো বোঝা গেল, কিন্তু পানি ওপরে কেন উঠে, এখন দেখো এই আসঞ্জন বলের কারণে যখন ক্যাপিলারি টিউবের মধ্যে পানি এই যেরকম বক্র আকার ধারণ করে, তাহলে বক্র আকার ধারণ করা মানে কি, যে ফ্ল্যাটের চেয়ে বক্র আকারের কি ক্ষেত্রফল বেশি না, তাহলে পানি কি করবে, ক্ষেত্রফল কমানোর জন্য আবার এই যে স্পর্শক বরাবর একটা পৃষ্ঠটান ক্রিয়া করবে নাকি। এই পৃষ্ঠটানের কাজ কি, এই পানির বক্রতলটাকে ফ্ল্যাট করা, অর্থাৎ ক্ষেত্রফল কমানো। তাহলে কি করবে, এটাকে এইভাবে ফ্ল্যাট করবে। কিন্তু যখনই ফ্ল্যাট করবে আবার কি হবে, আমরা জানি যে আসঞ্জন বলের মান বেশি হওয়ার কারণে আবার এটা খানিকটা ধারটা এভাবে উঁচাই উঠে যাবে না, বক্র হয়ে যাবে না। আবার যখন উঁচা হবে, আবার যখন বক্র হবে, এই বক্র হওয়ার পর আবার কি করবে, পৃষ্ঠটান এই এই বক্ররেখার এই স্পর্শক বরাবর ক্রিয়া করে এই জিনিসটাকে আবার ফ্ল্যাট করতে চাইবে। এইভাবে এই জিনিসটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, পৃষ্ঠটান এটা জিনিসটাকে ফ্ল্যাট করবে আর আসঞ্জন বলটাকে কি করবে, বক্র করবে। তো এই বক্র আর ফ্ল্যাট করার এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে, পানি আস্তে আস্তে উপরে উঠতে থাকে। কিন্তু প্রশ্ন হলো কতক্ষণ পর্যন্ত পানি উপরে ওঠে, ধরো এই উচ্চতা পর্যন্ত পানি উপরে উঠেছে, এই উচ্চতা পর্যন্ত, অর্থাৎ এই যে এই উচ্চতা পর্যন্ত পানি যে উপরে উঠলো, এই নিচ থেকে এই এতটুকু পানির যে ভর, এই ভরের কারণে কি পানির একটা ওজন থাকবে, তো এই ওজন কি সোজা নিচের দিকে ক্রিয়া করে। তো এই যে পানির যে ওজন, এই ওজন যতক্ষণ পর্যন্ত না এই যে পৃষ্ঠ বরাবর যে পৃষ্ঠটান ক্রিয়া করছে নাকি, তো এর একটা উপাংশ কি সোজা উপরের দিকে ক্রিয়া করছে এইদিকে, এটা যদি টি হয় আর এটা যদি তোমার অ্যাঙ্গেল হয়, তাহলে এদিকে বরাবর কি ক্রিয়া করছে, টি কস থিটা নাকি। তাহলে এই যে টি কস থিটা উপর দিকে ক্রিয়া করছে, এই টি কস থিটার সমান যতক্ষণ পর্যন্ত না নিচের পানির ওজন হবে ততক্ষণ পর্যন্ত পানি উপরে উঠতে থাকবে। জিনিসটা বোঝা গেল। তাহলে এখন আমরা দেখবো যে কতটুকু উচ্চতায় উঠে এটা কিভাবে আমরা হিসাব নিকাশ করব। তো দেখো যে আমরা কি দেখলাম, যে এই বক্রতলের স্পর্শক বরাবর কি করে, পৃষ্ঠটান ক্রিয়া করে। তো এটা কি একটা টিউব না, তো টিউবকে যদি আমি ওপর থেকে কল্পনা করি, অর্থাৎ ওই ওপর থেকে যদি একটা ভিউ দিই, তাহলে কিরকম দেখতে পাবো, এরকম একটা গোল দেখতে পাবো নাকি, এরকম একটা গোল গোল জিনিস দেখতে পাবো। এগুলাকে আমরা মুছে দিই নাকি, এগুলাকে আমরা মুছে দিই। ধরো এরকম একটা গোল জিনিস আমরা উপর থেকে দেখতে পাবো। তো এই যে স্পর্শ বল যে এখানে ক্রিয়া করছে, তাহলে এটা কি দুইটা উপাংশে ভাগ হবে, উপাংশে যদি ভাগ করি আমি, তাহলে একটা উপাংশ কোন দিকে ক্রিয়া করবে, একটা উপাংশ সোজা উপরের দিকে, একটা কি এর সাথে লম্বভাবে এই দিকে নাকি। তো এই দিক বরাবর যেটা ক্রিয়া করছে সেটার ভ্যালু কত হবে, টি সাইন থিটা নাকি। তাহলে ওপর দিক থেকে যদি আমি তাকাই তাহলে কি দেখব, এই যে টি সাইন থিটা, এই জিনিসটা টিউবটা রাউন্ড না, তাহলে টি সাইন থিটা সব দিকে এইভাবে ক্রিয়া করবে না, প্রত্যেকটা দিকে এইভাবে নাকি, মানে পুরা এই যে পানির এই, না সরি টিউবের যে এই ইয়া বরাবর পরিধি বরাবর সব দিকে ক্রিয়া করবে নাকি, এভাবে এভাবে সব দিকে ক্রিয়া করবে, একটা করে আছে, এটা আমরা একটা দিক দিচ্ছি। আর বাকি অংশটা কি, এই যে ওপর দিকে, অর্থাৎ পৃষ্ঠ থেকে ওপরের দিকে, পৃষ্ঠ থেকে এই যে জিনিসটা আঁকা যায় না, ধরো এখান থেকে ওপরের দিকে ক্রিয়া করছে। তাহলে টি সাইন থিটার ভ্যালুটা সব দিকে যেহেতু সমানভাবে ক্রিয়া করছে, তাহলে কি লব্ধি ফোর্সের ভ্যালুটা কত হবে, 0 হবে না। এই জন্য আমরা টি সাইন থিটাকে এখানে কি করব না, কাউন্ট করব না, কাউন্ট
করব না, কারণ কি এটা সিমেট্রির কারণে, অর্থাৎ সিমেট্রির কারণে সব দিকে যেহেতু ফোর্সের ভ্যালু সমান সেহেতু এটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে কাউন্ট করব, বোঝা গেল? তাহলে এখন আমাদের কাউন্টের মধ্যে থাকবে কোনটা, টি কস থিটা। আচ্ছা, আমরা টি ইজ ইকুয়াল টু কি রেখেছিলাম, টি ইজ ইকুয়াল টু এফ বাই এল না? এলটা কি, যে কতটুকু মানে দৈর্ঘ্য জুড়ে পানি মানে কোনো তো বস্তুকে স্পর্শ করে থাকে নাকি। তাহলে এইখানে ক্যাপিলারি টিউবের আকারটা কি, গোলাকার না? এই যে এরকম গোলাকার, উপর থেকে যদি দেখি আমি, তাহলে এটা কতটুকু অংশ জুড়ে পানি স্পর্শ করে আছে, এই যে ভেতর থেকে এদিক বরাবর না, পরিধি বরাবর না, বৃত্তের পরিধি বরাবর না? তো ধরো এই ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ হলো এইটুক থেকে এইটুকু ডিস্টেন্স হলো আর, নাকি? তাহলে এখানে আমি টি ইজিক্যাল টু কি লিখতে পারি, টি ইজিক্যাল টু এফ বাই কার্যকরী দৈর্ঘ্য কত আমার, 2 পাই আর না, এই ক্যাপিলারি টিউবের পরিধির সমান 2 পাই আর। বোঝা গেল? তাহলে এখানে এফ এর ভ্যালু কত পাওয়া যায়, এফ এর ভ্যালু পাওয়া যায়, এফ এর ভ্যালু পাওয়া যায় টি ইন্টু 2 পাই আর। বোঝা গেল? এখন এই যে আমরা টি সাইন থিটা যে বাদ করে দিলাম, আমাদের গণনার মানে বিষয় কোনটা, টি কস থিটা না? কেন? কারণ টি কস থিটা এখানে এই যে পানির এতটুকু ওজনের বিরুদ্ধে কাজ করছে। তো আমরা কি দেখলাম, যে এই যতক্ষণ পর্যন্ত উপরের দিকে যে ফোর্স ক্রিয়া করছে এটার ভ্যালু পানির ওজনের সমান না হবে ততক্ষণ পর্যন্ত কি পানির এই যে বক্র, আবার ফ্ল্যাট হওয়া, পৃষ্ঠটানের কারণে ফ্ল্যাট হওয়া, আবার আসঞ্জন বলের কারণে বক্র হওয়া, এই জিনিসটা চলতে চলতে পানি উচ্চতায় উঠতে থাকবে। বোঝা গেল? তাহলে এইখানে আমরা আমাদের কার্যকরী পৃষ্ঠটানের ভ্যালু কত, টি কস থিটা না? তাহলে আমরা যে বল নিয়ে এখানে আলোচনা করব সেই বলের ভ্যালু তাহলে এখানে কত হবে, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু টি কস থিটা ইন্টু 2 পাই আর, নাকি? কারণ আমরা এটা এই এই উপাংশটা নিয়ে কাজ করছি। বোঝা গেল? তাহলে এই উপাংশটা কার বিরুদ্ধে কাজ করছে, এই যে এতটুকু পরিমাণ যে পানি এই যে ক্যাপিলারি টিউবে যতটুকু উচ্চতায় উঠে গেছে এই পানির ওজনের বিরুদ্ধে। তাহলে এখন আমরা দেখবো যে এই পানির পরিমাণ কত আর এর ওজন কত। তাহলে এখানে এই যে জিনিসটুকু, এটুকুর আমরা আয়তন বের করব, আয়তনকে কি ঘনত্ব দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, পানির ভর পাওয়া যায়, নাকি? আর এই ভরকে জি দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। তো চলো আগে আমরা আয়তনটা বের করি। তাহলে এই আয়তনকে আমি যদি 2 ভাগে ভাগ করি, তাহলে একটা হলো এইটুকু অংশের আয়তন, মাত্রা এই যে এইটুকু, বোঝা গেল? এইটুকু অংশের আয়তন, আর একটা হলো নিচের। তো ধরো নিচের এখান থেকে ফার্স্টে আমরা এইটুকুর আয়তনটা বের করব। তাহলে এইটুকুর আমি ধরে নিলাম উচ্চতাটা হলো উচ্চতাটা হলো এখান পর্যন্ত, এখানকার, ঠিক আছে? তাহলে এই ওপরের অংশটুকু এতটুকু কত, এতটুকু হলো আর। কারণ কি, এই ওপরটা ধরো একটা এই বৃত্ত ছিল, তো বৃত্তের অর্ধেক অংশটুকু হলো এখানে, এতটুকু আমার। বোঝা গেল? এইটুকুর ভ্যালু হলো আর, কল্পনা করলাম আমরা। তাহলে এইখান থেকে এখান পর্যন্ত একটা ফ্ল্যাট সিলিন্ডার না এটা? তাহলে আমরা কি জানি, সিলিন্ডারের ক্ষেত্রফল কত জানি আমরা, পাই আর স্কোয়ার ইন্টু এইচ না? তাহলে এটা পাইলাম আমরা সিলিন্ডার টুকুর ক্ষেত্রফল। এবার এইটুকুর ক্ষেত্রফল কি, এই যে এখান থেকে এইটুকু 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 দেখো তো, একটা অর্ধ অর্ধগোলক আছে এখানে কি, আর অর্ধগোলক থেকে আমি কি বাদ দিব, এই যে এইটুকু যে সিলিন্ডার, এইটুকু একটা সিলিন্ডার বলা যায় না? এই সিলিন্ডার থেকে এই অর্ধগোলকের কি বাদ দিব, আয়তনটা আমি বাদ দিব। বোঝা গেল? তাহলে এখানে তাহলে এইটুকু সিলিন্ডারের উচ্চতা কত আর ব্যাসার্ধ কত বলো তো? এইটুকু সিলিন্ডারের উচ্চতার ব্যাসার্ধ দুইটাই আর না? তাহলে এইটুকু সিলিন্ডার যদি আমরা দিই তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর, তে কি হয়ে যায়, পাই আর কিউ হয়ে যায়। মাইনাস কি করব, এই যে অর্ধগোলকটুকু আছে এই অর্ধগোলকের আয়তনটা বাদ দিব। তাহলে অর্ধগোলকের আয়তন কি কি, 2/3 পাই আর কিউ। ঠিক আছে? তাহলে এটা হিসাব করলে আমরা কি পাই, এখানে থাকে পাই আর স্কোয়ার এইচ, আর এটাকে করলে লসাগু করলে পাওয়া যায় পাই আর কিউব ডিভাইডেড বাই 3। ঠিক আছে? এটুকু হলো কি আমার আয়তন। তাহলে এখন ওজন কত হবে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি না? তাহলে এম এর ভ্যালু কত, রো ইন্টু ভি, রো ইন্টু ভি ইন্টু জি। তাহলে রো এর ভ্যালু কত এখানে আমার 1000, তো রো এর ভ্যালুটা আমরা না বসে রেখে দিই রো। আর ভি এর ভ্যালু কত পাইলাম আমরা, এখান থেকে যদি পাই আর স্কোয়ার কমন নিই তাহলে পাই আর স্কোয়ার, আচ্ছা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, পাই আর স্কোয়ার কমন নিলে কি থাকে আমার এখানে
এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটা কার ভ্যালু হলো? ভি এর ভ্যালু, আর এখানে জি এর ভ্যালু বসাই দাও ইন্টু জি। এটাকে আমরা মুছে দিই। তাহলে এটা হলো আমার কি পাইলাম আমি এখানে? ওজন। ঠিক আছে, তাহলে এই উচ্চতাতে যখন পানি উঠে যাবে, উঠে যাওয়ার পর থেমে যাবে কেন? কারণ এই যে উপরের দিকে যে ফোর্স ক্রিয়া করে এটা ওজনের সমান হয়ে যাবে। তো চলো এই দুইটাকে আমরা কি লিখে দেবো? সমান লিখে দিই। তাহলে আমরা আরেকটা পেজ নিই। আরেকটা পেজে যদি আমরা সমান লিখি তাহলে এফ এর ভ্যালু কত পেলাম আমরা? এফ এর ভ্যালু পেলাম যে টি কস থিটা ইন্টু 2 পাই আর। আর ওজনের ভ্যালু কত পেলাম? ওজনের ভ্যালু হলো রো জি, এটাকে সামনে নিয়ে নিলাম, রো জি পাই আর স্কোয়ার ইন্টু এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে টি এর ভ্যালু যদি বের করি, তাহলে টি এর ভ্যালু কত পাওয়া যায়? টি এর ভ্যালু পাওয়া যায়, এখান থেকে আমার কি কি কাটে? পাই পাই কাটে, এখান থেকে একটা আর এখান থেকে একটা আর কাটে, আর এদিকে কস থিটা দিয়ে ভাগ করে দেবো আমরা নাকি। তাহলে উপরে পাওয়া যায় রো জি আর এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই এই যে 2 cos থিটাটা এদিকে বার করে দেবো আমরা, 2 cos থিটা। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা কত পেলাম? পৃষ্ঠটানের ভ্যালুটা এটা, রো জি আর ইন্টু এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3/2 cos থিটা। ঠিক আছে, এখানে এই জিনিসটাকে আমরা একটু মডিফাই করতে পারি। কি হবে? এই যে এখানে যে আর এর ভ্যালুটা অর্থাৎ ক্যাপিলারি টিউবের যে ব্যাসার্ধ সেটা কি এইচ এর তুলনায় অনেক কম, বোঝা গেল? এই যে এটা হয় অনেক মানে মিলিমিটারে, 0.1 মিলিমিটার, 2 মিলিমিটার। আর এইচ এর ভ্যালুটা হয় কি একটু বেশি হয়, অনেক বেশি হয়, যেটা যে ক্ষেত্রে আর এর ভ্যালুটা অনেক কি হয় এইচ এর চেয়ে ছোট হয়। তো সেই হিসেবে এটাকে আমরা কি নগণ্য কল্পনা করতে পারি। তো নগণ্য যদি কল্পনা করি তাহলে এইটুকুর ভ্যালু আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ আমরা কি জানি যে অসীমের সাথে যদি আমরা কোনো কিছু যোগ করি, ধরো তোমার কাছে 1 কোটি টাকা আছে, তোমাকে আমি 100 টাকা দিলাম, এই টাকাকে তুমি কল্পনা মানে কাউন্ট করবো ওটার মধ্যে, তুমি কি বলবো আমার আমার কাছে 1 কোটি 100 টাকা আছে, সেটাকে আমরা রাউন্ড করে কি বলি যে 1 কোটি আছে। হিসেবে আমরা এখান থেকে r/3 কে বাদ দিয়ে দিলাম। তাহলে r/3 কে বাদ দিয়ে দিলে কি থাকে? রো জি আর ইন্টু এইচ নাকি, ডিভাইডেড বাই 2 cos থিটা। আর এটা যদি আমরা পানি আর কাঁচের ক্ষেত্রে ধরি, তো পানি আর কাঁচের মধ্যে এই স্পর্শকোণ কত দেখলাম আমরা? পানি ও কাঁচ 4 ডিগ্রি। আর যদি বিশুদ্ধ হয়, তাহলে বিশুদ্ধ হইলে কত? বিশুদ্ধ হইলে 0 ডিগ্রি। তাহলে cos থিটার ভ্যালু কত হবে? cos 0 এর ভ্যালু কত? 1 না? তাহলে এইটাকে আমরা সরাই দিতে পারি। তাহলে কি পাই আমরা শেষ পর্যন্ত? যে এইচ আর রো জি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা টেনশন ফোর্সের ভ্যালুটা কত পেলাম আমরা? এইচ আর রো জি বাই 2। আমরা বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে এই ফর্মুলাটাই ইউজ করব। ঠিক আছে, এখন চলো আমরা অবনমনের যে ঘটনাটা দেখেছিলাম, এটা কি দেখলাম? পানির আহরণ করে অর্থাৎ ওপরে ওঠে, অবনমনের ঘটনাটা দেখি। এখন যদি আমি পারদ আর কাঁচের টিউব রাখি তাহলে কি হবে? শেপটা এরকম দেখা যাবে, অর্থাৎ কি উত্তল হবে। উত্তল হবে আর এই উচ্চতাটা, পারদের উচ্চতার ক্যাপিলারি টিউবের মধ্যে নিচে নেমে যাবে। কোন দিকে নিচে নেমে? কোন দিকে যাবে? নিচে নেমে যাবে। তো এই নিচে নামার কারণ কি? এখন দেখো, এদের মধ্যে কি সংশক্তি বল বেশি না? তো সংশক্তি বল বেশি হইলে এ কি করবে? এই যে এদের মধ্যে এই জিনিসটা উত্তল হয়ে গেল, কিন্তু আমরা কি জানি টেনশন ফোর্স কি করে? এই জিনিসটাকে ফ্ল্যাট করতে চাই, অর্থাৎ এখানে আনতে চাই নাকি। তাহলে প্রথমে ধরো এইখানে এভাবে ছিল, তাহলে টেনশন ফোর্স কি করবে? এদের নিচের দিকে একটা ফোর্স প্রয়োগ করবে। কারণ কি? ও এর ক্ষেত্রফলটা হ্রাস করতে চায়, তাহলে এই বরাবর আনবে। এই বরাবর যখন আবার আনবে, আবার কি হবে? আমার সংশক্তি বল বেশি হওয়ার কারণে এই জিনিসটা কার্ভ হয়ে যাবে না? তা কার্ভ হইলে কি হবে? আবার মনে করো যে এই পৃষ্ঠটান এই জিনিসটাকে আবার ফ্ল্যাট করতে চাইবে, এইভাবে করতে করতে জিনিসটা নিচে নামে আর কি। বোঝা গেল? তো এই জিনিসটার জন্য ওইভাবে সূত্র করা যায়। তো এটার জন্য আমার ওই ফর্মুলাটা, টেনশন ফোর্সের ফর্মুলাটা কি হবে? টি ইজ ইকাল টু এভাবে লেখা যায় যে রো জি আর এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই কি 2 cos থিটা। বোঝা গেল? এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারবো, এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তো চলো এখন আমরা কিছু ম্যাথ দেখি। তো চলো ম্যাথটা আমরা পড়ি।
তো উদ্দীপকে কি লেখা আছে যে চিত্রে প্রদর্শিত এ নলের ব্যাস 0.8 মিলিমিটার এবং বি নলের ব্যাস 0.4 মিলিমিটার, পানির স্পর্শ কোণ 2 ডিগ্রি, আর পৃষ্ঠটান দেওয়া আছে 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। তাহলে বলেছে ক নম্বর প্রশ্নে বি নলের পানির উচ্চতা বের কর। অর্থাৎ এই যে একটা মোটা নল আছে এ নল আর একটা চিকন নল বি নল, তো এই চিকন নলে পানি কতটুকু উপরে উঠবে এটা বের করতে বলেছে নাকি। তাহলে আমরা টি এর সাথে পৃষ্ঠটান, তারপরে পানির ব্যাস, এগুলোর সাথে সম্পর্কিত যে সূত্রটা সেটা কি দেখেছিলাম আগে, এই যে এইটা নাকি, টি ইজ ইকাল টু রো জি আর ইন্টু এইচ প্লাস আর বাই 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 কস থিটা নাকি। তো চলো এই সূত্রটা আমরা এখানে বসাবো। তার আগে যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো আমরা এখানে লিখে রাখি। তাহলে ডিবি অর্থাৎ বি নলের ব্যাস কত দেওয়া আছে 0.4 মিলিমিটার নাকি, 0.4 মিলিমিটার। তাহলে এটার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 0.2 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে না। স্পর্শ কোণ দেওয়া আছে কত 2 ডিগ্রি, আর পানির পৃষ্ঠটান টি এর ভ্যালু কত, পৃষ্ঠটানের ভ্যালু হলো 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। ঠিক আছে। তাহলে ক নম্বর প্রশ্নে কি বলেছে, বি নলের পানির উচ্চতা বের করতে। তাহলে এটা ক নম্বর প্রশ্ন। তাহলে আমরা টি ইজ ইকুয়াল টু আগের পেজের সূত্রটা কি দেখলাম, যে রো জি আর ইন্টু এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই কি 2 কস থিটা নাকি। তাহলে আমরা তার আগের পেজে কি দেখেছিলাম যে আর এর ভ্যালু কি হয় এইচ এর চেয়ে অনেক ছোট হয়, যার কারণে r/3 এই ভ্যালুটা কি আরো ছোট হবে। সেই কারণে এইচ এর সাথে এটা যোগ করার সময় এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করার পর এই সূত্রটাকে কি হিসেবে লিখতে পারি, এই যে এই সূত্র আকারে লিখতে পারি। ঠিক আছে। আমরা এই সূত্র দিয়ে এই ম্যাথটা করব। চলো তাহলে যদি আমি r/3 কে নেগলেক্ট করি তাহলে আমার সূত্রটা কি আসে, যে রো জি আর এইচ ডিভাইডেড বাই 2 কস থিটা নাকি। তাহলে এখানে আমরা সবগুলোর ভ্যালু জানি, খালি এইচ এর ভ্যালুটা আমরা এখানে বের করব। ঠিক আছে। তাহলে এইচ এর ভ্যালু কত আসে এখান থেকে, এইচ ইজ ইকুয়াল টু 2t cos থিটা ডিভাইডেড বাই কি রো জি আর। ঠিক আছে না। চলো এটা বসাই দিই। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 72 ইন্টু 10⁻³ ইন্টু cos 2 ডিগ্রি ডিভাইডেড বাই কত, রো এর ভ্যালু কত, পানির ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব 9.8 ইন্টু আর এর ভ্যালু কত 0.2 ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কত পাই, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে 2 ইন্টু 72 ইন্টু 10⁻³ ইন্টু cos 2 নাকি, এদিকে 1000 ইন্টু 9.8 ইন্টু 0.2 ইন্টু 10⁻³ এটা আসে আমার 0.073 এটা। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বি নলে পানির উচ্চতাটা পেয়ে গেলাম। এবার দেখবো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে নল দুটিতে পানির উচ্চতার তারতম্যের কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, নল দুটিতে পানির উচ্চতার তারতম্য হলো কেন। তো আমরা যদি দুইটার জন্য যদি সূত্র দেখি, তাহলে আমরা আরেকটা পেজ নিই। আমরা দুইটার জন্য কি জেনারেল সূত্রটা কি, ধরো আমরা এ নলের জন্য দেখলাম। এ নলের জন্য পানির পৃষ্ঠটান টি এ। আচ্ছা, টি এ হবে কেন, টি এ হবে না, কারণ পানির জন্য পৃষ্ঠটান কি দুইটার জন্য সমান না। তাহলে টি ইজ ইকুয়াল টু রো, পানির ঘনত্ব দুইটার ক্ষেত্রে সমান, জি জি তো সমানই কনস্ট্যান্ট, আর এর ভ্যালুটা হলো দুইটার ক্ষেত্রে দুই রকম নাকি, তার মানে এটার উপর ডিপেন্ড করবে 2t cos থিটা। ঠিক আছে। আর আমি যদি এখন বি নলের জন্য লিখতে চাই তাহলে বি নলের জন্য সূত্রটা কি হবে, রো আর জি আর বি এইচ বি ডিভাইডেড বাই 2 cos থিটা। তাহলে এই যে উচ্চতা এইচ এ আর এইচ বি এ দুটা কি অবশ্যই সমান না, এইচ এ ইজ নট ইকুয়াল টু এইচ বি নাকি, বিকজ অফ আর এ ইজ নট ইকুয়াল টু আর বি। ঠিক আছে। এই কারণটার জন্য কি হচ্ছে, পানির উচ্চতাটা দুইটার ক্ষেত্রে সমান হচ্ছে না।
এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? তো আমরা যদি এখানে বলি যে এটার জন্য উচ্চতার সূত্রটা কত আসে এখান থেকে, এখানে যদি এইচ এর ভ্যালু আমি বের করি, তাহলে এইচ এর ভ্যালু আসে 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর এ, নাকি? আর এটার ক্ষেত্রে উচ্চতার সূত্রটা কত আসে, এইচ বি ইজ ইকুয়াল টু 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর বি, নাকি? ঠিক আছে না? তাহলে এটা হলো আমার 1 নম্বর সমীকরণ, আর এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখন কি করবো আমরা, 1 নম্বর ভাগ 2 নম্বর করবো। তাহলে 1 নম্বর ভাগ 2 নম্বর করলে কি পাওয়া যায় এখান থেকে, তাহলে এইচ এ ডিভাইডেড বাই এইচ বি, নাকি? এখান থেকে উপরে হলো আমার 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর এ, আর নিচে কি 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর বি। ঠিক আছে, তাহলে এই উপরে উপরে এই পুরোটাই কাটে, এই আর জি কাটে, তাহলে আমার এখানে কি থাকে, এটা উপরে উঠে যাবে আর এটা কি নিচে চলে আসবে, তাহলে উপরে থাকবে আমার আর বি ডিভাইডেড বাই আর এ, নাকি? তাহলে এখন যদি একটা ডিভাইড দিই, এখন কি লেখা যায়, আচ্ছা এইচ এ ডিভাইডেড বাই এইচ বি, এই দুইটার ব্যাসার্ধ কত ছিল, আর বির ব্যাসার্ধ ছিল 0.2 না, আর এটা কত ছিল 0.4, এটা কি লেখা যায় 2/4, ওপর নিচে 10 দিয়ে আমি গুণ করলাম। ঠিক আছে, তাহলে এইচ আর এইচ বির মধ্যে সম্পর্কটা কি হলো আমার, এইচ এ ইজ ইকাল টু আচ্ছা 4 এইচ এ ইজ ইকাল টু 2 এইচ বি। ঠিক আছে, বাকি লেখা যায় যে 2 এইচ এ ইজ ইকাল টু এইচ বি, মানে এইচ এ নলে যে উচ্চতাটা হবে সেটা দ্বিগুণ হবে কি বি নলের উচ্চতা। বোঝা গেল? তাহলে এখানে এইচ এর ভ্যালুটা কি হবে, এইচ বি এর চেয়ে, না সরি, এইচ বির ভ্যালুটা হবে এইচ এর চেয়ে বেশি। কারণ কি, কারণ এইচ আর আর এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, যেহেতু আর বি ইজ লেস দেন কি আর এ, এই সম্পর্কের জন্য। তাহলে কি বুঝলাম আমরা এখানে যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে উচ্চতাটা কার উপর ডিপেন্ড করে, নলের ব্যাসার্ধের উপরে। বোঝা গেল? এটাই ছিল ম্যাথ। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। তো এই ম্যাথটাতে কি বলা হয়েছে যে একটি ইউনলের দুই বাহুর ব্যাসার্ধ যথাক্রমে 10 মিলিমিটার, 10 মিলিমিটার এবং 1 মিলিমিটার। নলটি আংশিকভাবে পরিপূর্ণ করে খাড়াভাবে ধরা হল, পানির পৃষ্ঠটান এত হলে 7.2 × 10⁻⁴ নিউটন পার মিটার হলে নলের দুই বাহুতে পানির লেভেলের পার্থক্য কত হবে? তাহলে একটার ব্যাসার্ধ কত বলেছে আমার, 10 মিলিমিটার, আর একটার ব্যাসার্ধ কত 1। তাহলে যেহেতু এটা চিকন, তাহলে এটা ধরে নিলাম আমরা, এটার ব্যাসার্ধ আর ইজ ইকাল টু 1 মিলিমিটার। ঠিক আছে, আর এটা যেহেতু বেশি তাহলে এটার ব্যাসার্ধ কত ধরলাম, এটা R1 ধরি, এটা R2 ধরি, তাহলে R2 ইজ ইকাল টু কত, 10 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা আগের ম্যাথে কি দেখলাম যে দুইটা দুইটা ক্যাপিলারি টিউবের কি ব্যাসার্ধ ভিন্ন হওয়ার কারণে এর পানির লেভেলের উচ্চতা ভিন্ন হইলো না? এটাও সেম টাইপের ম্যাথ, খালি কি বলেছে, উচ্চতার পার্থক্যটা বের করতে বলেছে। যেহেতু এখানে অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে অ্যাঙ্গেল ছাড়া যে পৃষ্ঠটানের সাথে ইয়ার সূত্রটা ছিল, উচ্চতার সূত্রটা ছিল, আমরা এই সূত্রটা এখানে ইউজ করি। তো ধরলাম প্রথম নলের জন্য প্রথম নলের জন্য টি এর সূত্রটা কি হবে, টি ইজ ইকাল টু এইচ আর, তাহলে H1 R1 দাও, রো জি ডিভাইডেড বাই 2 না, এটা না, এটা ছিল আমার প্রথম নলের জন্য। আচ্ছা এটা আগে 1 নম্বর সূত্র না দিই, তাহলে এখান থেকে H1 এর ভ্যালুটা কত আমার, H1 এর ভ্যালুটা হলো 2t ডিভাইডেড বাই কি রো জি R1। ঠিক আছে, এটা হলো আমার 1 নম্বর সমীকরণ। এখন তাহলে দ্বিতীয় নলের ক্ষেত্রে ইয়া কি হবে, দ্বিতীয় নলের জন্য এইচ এর ভ্যালুটা হবে আগের মতো আমরা বসাই দিই, H2 ইজ ইকাল টু 2t ডিভাইডেড বাই রো জি R2। ঠিক আছে,
তাহলে এই সমীকরণের 2 নম্বর সমীকরণ দিলাম না, তাহলে 1 আর 2 কে যদি বাদ দিয়ে দিই আমি, তাহলে কি পেয়ে যাবো, এদের পার্থক্য পেয়ে যাবো। তাহলে এখান থেকে আগে থেকে কি বোঝা যায় যে এইচ কি ছিল, এইচ তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক ছিল না, অর্থাৎ ব্যাসার্ধ বেশি হলে এইচ কম হবে, ব্যাসার্ধ কম হলে এইচ বেশি হবে, না উচ্চতা বেশি হবে নাকি। তাহলে এখানে আগে থেকে কি বোঝা যাচ্ছে, 2 নাম্বার যে ব্যাসার্ধটা, 2 নাম্বার নলটা, এটার উচ্চতা কি হবে, কম হবে, কারণ এর ব্যাসার্ধ এটা হচ্ছে বেশি। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এই H1 এর ভ্যালু বেশি হবে, তাই H1 মাইনাস H2 করে দিলাম আর কি, বা না করলেও সমস্যা নাই, পরে ভ্যালুটা নেগেটিভ আসবে, ওখান থেকে বোঝা যাবে যে তুমি যেটা বের করেছো তার উল্টাটা হবে। তাহলে H1 মাইনাস H2 ইকুয়াল কি লেখা যায়, তো H1 এর ভ্যালু হলো 2t ডিভাইডেড বাই রো জি R1 মাইনাস কি 2t ডিভাইডেড বাই রো জি R2। ঠিক আছে, তাহলে এটাকে যদি সাজায় লিখি, তাহলে কি কি কমন নেওয়া যায় এখান থেকে, 2t ডিভাইডেড বাই রো জি, এটা সবগুলোর জন্য সমান, এটা কমন নেওয়া যায়, ডিভাইডেড বাই 1/R1 মাইনাস 1/R2। চলো এই সূত্রে আমরা ভ্যালুগুলো যদি বসাই দিই, তাহলে আমার উচ্চতার পার্থক্যটা চলে আসবে। তাহলে দেখি আমরা আরেকটা পেজ না নিয়ে আরেকটা পেজই নিই। তাহলে আরেকটা পেজ নিয়ে যদি আমি H1 মাইনাস H2 এর ভ্যালুটা বসাই, তাহলে কত ছিল, 2t ডিভাইডেড বাই রো জি ইন্টু 1/R1 মাইনাস 1/R2। ঠিক আছে, মাইনাস H2 2 ইন্টু টি এর ভ্যালু কত ছিল, 7.2 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই রো এর ভ্যালু হলো 1000, জি এর ভ্যালু কত, 9.8। ঠিক আছে, আর এর ভ্যালু কত ছিল, আর এর ভ্যালু ছিল 1 মিলিমিটার, আর 1 এর ভ্যালু, তাহলে 10⁻³ ডিভাইডেড মাইনাস 1 বাই কি হবে, 10 মিলিমিটার ছিল, তাহলে 10 ইন্টু 10⁻³ এটা নাকি। তাহলে এটা ক্যালকুলেটরে বসলে কত আসে, এটা ক্যালকুলেটরে যদি বসাই, একবারে করবো আমরা, ঠিক আছে, 2 ইন্টু 7.2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8 ইন্টু 1/10⁻³ মাইনাস 1 বাই, এটাকে কি লেখা যায়, 10⁻²। ঠিক আছে, 1 - 2, এটার ভ্যালু কত আসে আমার, আমরা কি কোথাও ভুল করলাম, এখানে একটু পানির পৃষ্ঠ টানের ভ্যালুটা 10⁻⁴ হবে, যেহেতু 7.2 দিয়েছে, এটা একটু চেঞ্জ করি। তাহলে এটা যদি চেঞ্জ করি, তাহলে এই ভ্যালুটা আসবে 0.013, মানে দুইটা জিরো হবে না, একটা জিরো হবে, কত আসে 0.0132 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড ম্যাথ ডান। এবার চলো আরেকটা ম্যাথ করি, ম্যাথটা পড়ি আমরা। ম্যাথে কি বলা হয়েছে, যে 6 পা বিশিষ্ট 0.003 গ্রাম ভরের একটি পোকা পানির উপরিতলে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে 6 পা সমান ভর বহন করে নাকি। তাহলে পোকার পায়ের তলা 2 ইন্টু 10⁻⁵ মিটার ব্যাসার্ধের গোলক আকৃতি, পানির সাথে পোকার পায়ের স্পর্শ কোণ কত, অর্থাৎ থিটার ভ্যালুটা এখানে বের করতে হবে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব, তো এই ম্যাথটা দেখার আগে আমরা একটা চিত্র দেখি যে পোকার পাটা পানির মধ্যে কিভাবে আছে আর কি। তো ধরো এটা হলো পানির সারফেস, এটা ছিল আগে পানির সারফেস, পানির সারফেসে পোকার পা হলো কি বলেছে, যে গোলাকার আকৃতির নাকি, গোলক টাইপের, তাহলে এই হলো একটা গোলক, ধরো এটা হলো গোলক, এটাতে যদি ভর দাও, তাহলে আমরা কি বলেছিলাম, যে পানি এটা টান টান পর্দার মতো কাজ করে, ফলে কি হবে, টান টান পর্দার উপর যদি কোনো ভর দিই আমি, তাহলে পর্দাটা বেঁকে যাবে না, হবে এইভাবে বেঁকে যাবে না নাকি, এইভাবে বেঁকে যাবে পানির পোকার পায়ের শেপের জন্য। ঠিক আছে, তাহলে এই যে যখন বাঁকবে, তো এই যে পোকার পায়ের কারণে যে কার্ভ হয়ে গেল পানির পৃষ্ঠটা, তো কার্ভ হওয়ার ফলে কি হবে, পৃষ্ঠের স্পর্শক বরাবর এখান থেকে কি করবে, পৃষ্ঠ টান ক্রিয়া করবে না, টেনশন ফোর্স নাকি, এই বরাবর স্পর্শক বরাবর ক্রিয়া করবে। এই পৃষ্ঠ টান কেন ক্রিয়া করে,
যে পৃষ্ঠটানটা ক্রিয়া করার কারণ হলো পানি তার ক্ষেত্রফল হ্রাস করার জন্য এই কার্ভটাকে কি করতে চাইবে, যে উপর দিকে উঠাই দিতে চাইবে, ফ্ল্যাট করে দিতে চাইবে, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস করতে চাইবে। তো এই দিক বরাবর আমার টি কাজ করে, আমার বের করতে বলেছে কি, বের করতে বলেছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ স্পর্শকোণ। বোঝা গেল? তাহলে এই টি এর একটা উপাংশ কি করবে, এই সরাসরি উপর বরাবর কাজ করে, সেটা কি টি কস থিটা, আর একটা কি এই দিক বরাবর কাজ করে টি সাইন থিটা। তাহলে এই পায়ের আকৃতিটা যেহেতু গোলাকার, এটাকে যদি আমরা একটু ভালো করে আঁকি, তাহলে ধরো যে এইরকম এইরকম, আর এইদিক উপর থেকে আমরা চিন্তা করছি, তাহলে এই টি সাইন থিটাটা সব দিকে কাজ করছে না, এইদিকে 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 এইদিকে, ওই যে আমরা আগে একটা দেখেছিলাম একটা ম্যাথে, এইদিকে সব দিকে কাজ করছে, অর্থাৎ সিমেট্রি হওয়ার কারণে কি টি সাইন থিটাকে আমরা এখানে নেগলেক্ট করব। তাহলে আমাদের কনসার্নের বিষয় কোনটা, শুধু টি কস থিটা। তাহলে পোকার ওজন কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, এমজি ক্রিয়া করে। তো এই এমজির বিরুদ্ধে কে কাজ করবে, ওপর দিকে যে টেনশন ফোর্সের কারণে অর্থাৎ পৃষ্ঠটানের কারণে যে বলটা কাজ করে ওটা কাজ করবে নাকি, এই দুইটা সমান হয়ে পোকাটাকে কি রাখবে, ভাষায় রাখবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে আমার এখানে টি কস থিটা, আর টি কস থিটা কতটুকু নিয়ে কাজ করবে আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু কি জানি, এফ বাই এল না? তো এখানে এল কি ছিল, স্পর্শকৃত দৈর্ঘ্য। তাহলে যেটা যেহেতু গোলাকার বস্তু একটা, তাহলে গোলাকার বস্তুর পরিধি বরাবর, অর্থাৎ এই যে চারদিক থেকে এই পরিধি বরাবর, এটা যদি ব্যাসার্ধ হয় আর পরিধি বরাবর স্পর্শ করে আছে, তাহলে আমার এখানে এফ এর ভ্যালুটা হবে টি কস থিটা ইন্টু 2 পাই আর। ঠিক আছে? আর পোকার পায়ের সংখ্যা কত বলেছিল, পোকার পায়ের সংখ্যা হলো 6, তাহলে এখানে আমরা কি দিতে পারি, 6 গুণ করে দিতে পারি। তাহলে এই পুরো ফোর্সটা কার বিরুদ্ধে কাজ করছে, এর ওজন এমজির বিরুদ্ধে কাজ করছে না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে এফ ইজ ইকুয়াল টু এমজি নাকি? তাহলে এফ এর ভ্যালু বসাই দিই, তাহলে এফ এর ভ্যালু কত পাইলাম, টি কস থিটা ইন্টু 2 পাই আর ইন্টু 6, আর এদিকে এমজির ভ্যালু, পোকার ভর কত বলেছে, 0.003, আর এটাকে কি লেখা যায়, 3 ইন্টু 10⁻⁻6 লেখা যায়। ঠিক আছে, আর ওজন 9.8। তাহলে এখান থেকে কার ভ্যালু দরকার আমার, এই যে থিটার ভ্যালুটা দরকার। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, কস থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি, উপরে হলো আমার 3 ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8 ডিভাইডেড বাই, নিচে কি দিব, টি, টি এর ভ্যালু কত, 7.2 ইন্টু 10⁻⁻4, আর 2 পাই আর, তাহলে 2 পাই ইন্টু আর এর ভ্যালু কত, 2 ইন্টু 10⁻⁻5, 2 ইন্টু 10⁻⁻5, আর কয়টা পা, 6টা। ঠিক আছে, তাহলে এটাতে ভাগ করে দিলেই আমার এখান থেকে কস থিটার ভ্যালুটা আসে কত, কস থিটা ইজ ইকুয়াল টু 0.5542। তাহলে এখান থেকে যদি থিটার ভ্যালু বের করি, তাহলে থিটার ভ্যালু কত আসে, থিটার ভ্যালু আসে 57.2 ডিগ্রি। ঠিক আছে, একদম ইজি ম্যাথ। এই ছিল আমাদের শেষ ম্যাথ। তো আজকে ক্লাসটা এখানে শেষ।